আচ্ছা, তো আমাদের মডার্ন নভেলের ফিচার নিয়ে আমরা কিছু পড়েছিলাম, তাই না? এটা তোমরা আশা করি রিডিং দিয়েছো। স্ট্রিম অফ কনসিয়াসনেস কি, এটা নিয়ে একটু তোমাদের আমি পড়তে বলেছিলাম। সবাইকে একটু দেখেছো এটা, স্ট্রিম অফ স্যার এটা কনসিয়াসনেস? পুরোপুরি বুঝি নাই। হ্যাঁ। স্যার আচ্ছা। এতটুকু বুঝছি যার এখানে নোবেলগুলা মানে বাস্তবিক চিন্তা ভাবনা না, মানে মানুষের ইমাজিনেশন নিয়ে এই ধরনের কি স্যার? না, সবই ইমাজিনেশন, সবই ইমাজিনেশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস বলতে আমরা বুঝবো হচ্ছে যেখানে স্যার রাইটার এটা কি মানুষের এখন মনস্তাত্ত্বিক এখন বিষয়টা নিয়ে? হ্যাঁ, মনস্তাত্ত্বিক বলতে কি মানে এটা হবে কি, ক্যারেক্টারগুলোকে আমরা সরাসরি পাবো না। আমরা ক্যারেক্টারগুলোকে পাবো হচ্ছে রাইটারের ওই যে ফ্ল্যাশব্যাক বলি না, আমরা ফ্ল্যাশব্যাকে যাই। এখন দেখবা যে অধিকাংশ সিনেমা নাটকগুলো এরকম, যে ওই চা খেতে খেতে গল্প করতে করতে চলে যাচ্ছে ওই পিছনে, দিয়ে পিছনের কাহিনীগুলো বলতেছে। ঠিক আছে? ব্যাপারটা ঠিক এরকম যে তুমি যখন একটা মানে সিনেমা বা নাটক বা গল্প তুমি লিখছো, তখন তুমি সরাসরি তুমি কোনো ক্যারেক্টার তৈরি করছো না, যে যে ক্যারেক্টারগুলো সরাসরি অংশগ্রহণ করার মাধ্যমে কাজগুলো করছে, এমনটা না। এটা মনে হচ্ছে যেন রাইটার তার নিজের চিন্তা ভাবনাগুলোকে ওই অতীতের বিষয়গুলো দিয়ে বর্ণনা করার চেষ্টা করছে, আর তার ভিতর থেকে কিছু ক্যারেক্টার অটোমেটিক চলে আসছে। যে এক জায়গায় বসে চায়ের দোকানে বসে আমি গল্প করছি, গল্প করতে করতে আমি মাঝে মাঝে ছোটোবেলায় চলে যাচ্ছি, কখনো আমি চলে যাচ্ছি ওই আমার কলেজ লাইফে, আবার কখনো চলে যাচ্ছি মানে বাল্যকালে, আবার কখনো কখনো চলে যাচ্ছি মানে ভার্সিটি লাইফে। এরকমভাবে মানে ঘুরে বেড়ানো, মানে একটা যে স্যার স্টোরি। জেমস জয়েসের অ্যারাবি গল্পটা কি এইটার হ্যাঁ সঙ্গে হ্যাঁ ম্যাচ হ্যাঁ হ্যাঁ, করে? ইয়েস, ওটাই বলতে চাচ্ছিলাম যে জেমস জয়েস নিয়ে দেখো, এই যে স্ট্রিম অফ কনসাসনেস, শুধু জেমস জয়েসের অ্যারাবিয়া যে শর্ট স্টোরি সেটাই নয়, ওর একটা নভেল আছে ইউলিসিস বলে, বিখ্যাত নভেল। হ্যাঁ, বলছে দেখো, দ্য পারফেকশন অফ দ্য স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ইজ পারসিভড ইন জেমস জয়েস। এর ভিতরেই এইটা বেশি দেখা যায়, বুঝছো? দ্য পারফেকশন অফ দ্য স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ইজ পারসিভড ইন জেমস জয়েস, যেটা আমরা অ্যারাবিতে দেখেছি। ওনার যে কথক বা যে হচ্ছে স্পিকার, সে কি তার নিজের বিষয়টা বলছে না মেনলি? দেখো, অন্যদের ক্যারেক্টার কিন্তু এর ভিতরে বেশি নাই, ওদের অংশগ্রহণ কিন্তু কম আছে, তারা ইন্টারাকশন করছে কম, কিন্তু রাইটার তার নিজের অবস্থানটাকে বেশি উপস্থাপন করছে। সে কিভাবে শুয়ে শুয়ে দেখে, তাই তো? কিভাবে সে হচ্ছে যে আলো আধারী অবস্থায় সে নায়িকাকে খেয়াল করছে। দেখো, সে কিন্তু নিজের অবস্থান থেকে বলছে। ওদের কিন্তু কথা বলাটা খুব কম আছে, অন্যান্য ক্যারেক্টারের কথা কিন্তু খুব কম আছে। তাই হচ্ছে দ্য তাহলে আমরা একটু দেখো, আমরা প্রথমে আসি তারপরে এটা আসছি। দেখো, স্ট্রিম অফ কনসিয়াসনেস, দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস নভেল ইজ অ্যান ইমপ্রুভ অ্যান্ড মোর ডেলিকেট ফর্ম অফ সাইকোলজিক্যাল নভেল। এটা হলো বলতো সাইকোলজিক্যাল নভেল হুইচ রিসার্চ অন জর্জ এলিয়ট ইত্যাদি ইত্যাদি। জর্জ এলিয়টের যেটা সাইলাস মার্ডার আছে, এটাও কিন্তু ওই স্ট্রিম অফ কনসিয়াসনেসের মধ্যেই। মিসেস গাস্কেল অ্যান্ড ম্যানি আদার স্ট্রিটেড লং বিফোর। দ্য টার্ম স্ট্রিম অফ কনসিয়াসনেস ওয়াজ ফর ইউজড, আছে কার কি ইউজড হচ্ছে সেটা নিয়ে কথা না, সংজ্ঞাটা। আচ্ছা, এখানে বলছে হোয়াট ক্যারেক্টারিস্টিক্স দিস নভেল অফ দিস ক্লাস অফ নভেল ইজ দ্য ট্রিটমেন্ট অফ আ ক্যারেক্টার। এটা হলো বড় কথা। দ্য ট্রিটমেন্ট অফ আ ক্যারেক্টার, আ ম্যান অর আ উইম্যান, নট ইন হিজ অর হার এক্সটার্নাল লাইফ অ্যান্ড ডুইং, তার ব্যক্তিগত বাহ্যিক লাইফ নয়, বাট হিজ ইনার অর হিজ অর হার ইনার ওয়ার্ল্ড অফ সাইকোলজি, এটাকে তুলে ধরা হবে। আর ডিপ প্রোভ ইজ মেড হেয়ার ইনটু দ্য ডার্ক করিডোর অফ আ মাইন্ড, মানে তার ভিতরের অবস্থানে যেন রিডারকে নিয়ে চলে যাবে। অ্যান অ্যানালিটিক্যাল সার্ভে ইজ অ্যাটেম্পটেড অফ দ্য ইন্ট্রিকেট ফ্লো অফ দ্য হিউম্যান ব্রেন, মানে ফ্লো, কখন কোন গল্পের ভিতরে কথার ভিতরে চলে যাবে তার কোনো ঠিক নেই। দ্য টেকনিক ইজ হিয়ার টু রেন্ডার কনসাসনেস অ্যাক্টিভ ইন ইটস ওন সেলফ অ্যাজ ইট ফ্লোজ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট, মানে এক এক মুহূর্তে এক এক মোমেন্টে এক এক জায়গায় চলে যাবে। দ্য টেকনিক ইজ ফাউন্ড এমিনেন্টলি ইউজড উইথ ভ্যারিং ডিগ্রি অফ ইন্টেন্সিটি বাই ডরোথি রিচার্ডসন, জেমস জয়েস, মিসেস ভার্জিনিয়া ওলফ, থ্রি বিগ নেমস ইন দিস কাইন্ড অফ ফিকশন। তাই বুঝতে দেখো, এখানে মেনলি মাইন্ড, দেখো ইট ইজ নট আ নভেল অফ ইনসিডেন্ট অর ফিকশন, বাট রাদার ট্রিটস দ্য ইনার ওয়ার্ল্ড অফ ম্যান। ইট ডেপিক্টস অ্যান্ড ইলিমিনেটস দ্য পার্টিকুলার মোমেন্টস অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, দেখো পার্টিকুলার মোমেন্টস কখন কোথায় চলে যাবে, অ্যান্ড ফিলিংস, অ্যান্ড রিভিলস হাউ আ মাইন্ড ইজ অ্যাফেক্টেড অ্যাট ইটস বটম বাই দ্য সেম। It turns from the external reality into inner revelation, from the outward world of action to the
হিডেন রিসোর্ট রিভেরি, মানে মূল কথা হলো যে অনেক সময় এমনটা হয় যে ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে আমরা কোনো কিছু বর্ণনা করছি, অথবা গল্প করতে করতে আমি কারোর সাথে আমার কথাগুলোকে শেয়ার করছি, অথবা দেখা যাচ্ছে যে আমি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আমি হয়তো অবচেতন হয়ে গেছি বা হয়তো অজ্ঞান হয়ে গেছি, বিভিন্ন নাটক সিনেমাতে দেখানো হয়, দিয়ে আমি আমার মনের কথাগুলোকে যেন ক্যানভাসে দেখাচ্ছি এরকম। বলছে দ্য মেইন অ্যাসপেক্টস অফ দিস ক্লাস অফ নভেল ইজ ফাউন্ড ইন অ্যান ইনওয়ার্ড টার্নিং টুয়ার্ডস মেন্টাল এক্সপিরিয়েন্স অ্যান্ড শকস। দ্য নভেলিস্ট এক্সপোজেস হাউ আ ম্যানস মাইন্ড মুভস মিস্ট্রিয়াসলি অ্যান্ড হাউ ইট ফ্লোজ কন্টিনিউয়াসলি ইয়েট কোয়াইট ইন্ট্রিকেটলি, মানে ইন্ট্রিকেট মানে কি, মানে ঠিক জালের মতো, মানে খুব জটিল অবস্থান, হ্যাঁ, যে তিনি কিভাবে দেখছেন পৃথিবীকে, কিভাবে তার আশেপাশের মানুষকে খেয়াল করছেন, কিভাবে আশেপাশের মানুষের ক্যারেক্টারিস্টিকগুলো তিনি দেখছেন, সেগুলোকে তিনি বর্ণনা করবেন। হ্যাঁ, হি মেক্স আ পেনিট্রেটিভ অ্যানালাইসিস অফ দিস টেন্ডেন্সি অফ দ্য মাইন্ড, ডিসেক্টিং ইট অল ইটস ইলিউসিভ অ্যান্ড ডাইনামিক অ্যাসপেক্টস। ডিসেক্টিং মানে কি, বাদ দেওয়া, মানে তিনি বাস্তব অভিজ্ঞতাগুলোকে তুলে ধরবেন। হিজ is an expressionist technique to reveal different characters, their innermost thoughts, moods, feelings, however inconsequent or fragmentary। দেখেন এখানে বলা হচ্ছে কি ইনকনসিকুয়েন্ট অর ফ্র্যাগমেন্টারি, দিস মে বি। ফ্র্যাগমেন্টারি মানে কি, ওই যে বললাম না, কখনো চলে যাচ্ছে বাল্যকালে, কখনো চলে যাচ্ছে কলেজ লাইফে, আবার কখনো ফিরে আসছে প্রেজেন্টে, আবার কখনো ফিরে যাচ্ছে আবার ওই বাল্যকালে, এইভাবে করে ফ্র্যাগমেন্ট টাইপের, মানে টুকরা টুকরা অংশ যেন সে মাঝে মাঝে গল্প করে আমাদেরকে বলার চেষ্টা করছে। দেয়ার মে অ্যাপিয়ার সামটাইম কেওটিক, অনেক সময় আমরা মিলাতে পারি না, অনেক সময় এখনকার নাটক সিনেমাগুলোতে এরকম কখন কোথায় চলে যাচ্ছে বুঝে নেওয়া মুশকিল। অ্যান্ড বাট ইন ইসেন্স দ্য হোল অ্যাপ্রোচ ইজ কনসিস্টেন্ট, মানে তবে ভিতরে যখন আমি ঢুকতে পারবো তখনই বোঝা যাবে কনসিস্টেন্ট, কিন্তু বাইরে থেকে বুঝতে গেলে মনে হবে ইনকনসিকুয়েন্ট বা ইনকনসিস্টেন্ট অথবা ফ্র্যাগমেন্টারি, এবং অনেকটা কেওটিক মনে হবে, আমি ঠিক ধরতে পারবো না যে কোথায় তিনি চলে যাচ্ছেন, কখন কি কথা বলছেন, এরকম আর কি। The novel is often claimed as a modern epic. No doubt, a novel may possesses the vastness of an ancient epic in its plot and characterization, but it is particularly an epic of human psychology. The intricate and mysterious flow of the human mind is brought out in a stream of consciousness. Stream মানে কি বলতো, স্ট্রিম মানে কি ফ্লো, তাই না? তাই ফ্লোর মতো করে ওটা বয়ে যাবে মানুষের ভিতরের যে কনসাসনেস বোধটা, সেটা। হিয়ার ইট অ্যাজিউমস অ্যান এপিক ক্যারেক্টার নট ইন প্লট মানে কনস্ট্রাকশন। এখানে প্লটটাকে গুরুত্ব দেওয়া হবে না, গুরুত্ব দেওয়া হবে কাকে, ক্যারেক্টারকে, এবং ক্যারেক্টারের ইনার ওয়ার্ল্ডকে, ইনার সাইকোলজিক্যাল। তাই বলছে ইন ইটস ট্রিটমেন্ট অফ হিউম্যান সাইকোলজি। একই কথা কিন্তু দেখো, বারবার আসছে কিন্তু একই কথা। হ্যাঁ, তো এখানে আমরা দেখো বেশ কয়েকজন নাম পেয়েছি, যেটা আমরা জর্জ এলিয়ট, জেমস জয়েস, তারপর ভার্জিনিয়া ওলফ, এরকমভাবে আমরা ভার্জিনিয়া ওলফের তো কিছু নভেলের কথা বলছিলাম, যে মিসেস ডলওয়ে নাকি, এখানে একজন নারী ক্যারেক্টার বর্ণনা করা হবে, যেমন এখানে। তারপর হচ্ছে জেমস জয়েসের আছে। আর দেখো ভার্জিনিয়া ওলফের কিন্তু বেশ কিছু হলো, একটা হচ্ছে মিসেস ডলওয়ে, টু দ্য লাইট হাউস, দ্য ওয়েবস অ্যান্ড বিটুইন দ্য অ্যাক্টস আর ফ্রেমড ইন দ্য সেম প্যাটার্ন, এগুলো একইভাবে লেখা হচ্ছে। অফকোর্স দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস হ্যাজ নট অ্যাজ মাচ স্পন্টেনিয়াস ফ্লো ইন ভার্জিনিয়া ওলফ অ্যাজ ইন ডরোথি রিচার্ডসন অ্যান্ড জেমস জয়েস। তাহলে জেমস জয়েসে আমরা একটু বেশি পাবো। জেমস জয়েসটাকে বলা হচ্ছে পারফেকশন অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, ইউনিক ট্যালেন্ট ইন মডার্ন ইংলিশ ফিকশন। যেমন আমরা যদি বলি যে অ্যাজ ইউ লাইক ইট ড্রামা তো তোমরা পড়েছো, এটা কি স্ট্রিম অফ কনসিয়াসনেস? কেউ কি শুধু তার মনের কথা বলছে ওই জায়গাতে, কোনো ক্যারেক্টার বলো তো? না স্যার, মনে হয় তো সেভ রাখছে। না, এখানে তো এক একজন ক্যারেক্টার তার নিজস্ব কথা বলছে, কিন্তু একজন ব্যক্তি কি সবগুলোকে বর্ণনা করছে? একজন কোনো ক্যারেক্টার যে সব বর্ণনা করছে? না না স্যার, না। না, এখানে কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার আলাদা আলাদা তাদের মুখেই কিন্তু বর্ণনা করছি। একইভাবে ধরো যদি আমরা বলি তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানেও কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস নাই। তারপর হচ্ছে তোমার যদি বলি লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এখানেও নাই। তারপর হচ্ছে তোমার ইডিপাস রেস, এখানেও নাই। এখানে হচ্ছে কি ক্যারেক্টার ওয়াইজ কিন্তু যে যার কথা সে তখন বলছে। কিন্তু এই স্ট্রিম অফ কনসিয়াসনেসে মেইনলি স্পিকার কথা বলতে থাকবে, কাহিনী বর্ণনা করতে থাকবে, আর মাঝে মাঝে তার সাথে রিলেটেড যে মানুষগুলো, যে ক্যারেক্টারগুলো, ওইগুলোর কথা তিনি মাঝে মাঝে অ্যাড করবেন, কিন্তু তার মেইন ফোকাসটা থাকবে তার নিজস্ব। মানে একটা নভেল পড়লে ভালো তো এরকমটা, ওই শুধু অ্যারাবিটা পড়েছো এটা থেকে একটু বুঝতে পারছো। যেমন ওখানে পুরো সে মানে এই যে গল্পের কোনো অবস্থান থেকে কি সরে গেছে সে, বলো তো? এই যে অ্যারাবিতে স্পিকার কি কখনো সরে গেছে?
যে স্পিকার আসেনি, নাকি সব কিছু স্পিকারই বর্ণনা করছে ওই জায়গায়? স্যার সবকিছু স্পিকারই বর্ণনা সব করছে। কিছু দেখো স্পিকারের মুখ থেকেই কিন্তু সব চলে আসছে। সে তার আঙ্কেলের কথা বলছে, তাই তো, কাজের মহিলার কথা বলছে, তারপর সেই স্যার শুটিং এর এলিফ্যান্টকে এটা আওতায় পড়বে? শুটিং অ্যান্ড এলিফ্যান্টকে বলতে পারো, হ্যাঁ শুটিং অ্যান্ড এলিফ্যান্টকে বলতে পারো। তো এখানে কি স্পিকার কি একবারও সাইড লাইনে যায়নি, তাই না? সব সময় তিনি উপস্থিত আছেন এবং তার চোখ দিয়ে কিন্তু আমরা বিষয়গুলোকে দেখছি, এরকম একটা বিষয়। হচ্ছে হি সেলিব্রেটেড নভেল ইউলিসিস unveils the inner world of human consciousness and shows the use of the stream of consciousness method more thoroughly. তো তাই বলছে দিস নভেল হ্যাজ নো কনভেনশনাল স্টোরি ইন্টারেস্ট, এর ভিতরে কোনো প্লট নেই, কোনো স্টোরি লাইন নেই যে এরপর এই কথাগুলো বলা হবে, যেমন ড্রামাতে আমরা পেয়েছি বা অন্যান্য নভেলগুলোতে পেয়েছি। যেমন হচ্ছে আমরা যদি বলি যে ওই যে আমরা জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস পেলাম, এইগুলো যেগুলো পেলাম, মানে কিছু কিছু বিষয় আছে কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে কোনো একজন স্পিকারের কথা থেকে আসছে না, সবাই আলাদা আলাদা কাহিনীকে বর্ণনা করা হচ্ছে, রাইটার বর্ণনা করছে। দ্য অ্যাকশন অফ দ্য ইউলিসিস কভার্স অনলি ওয়ান স্পেসিফিক ডে, দেখো একদিনের মাত্র কাহিনী, মাত্র আমরা মেইন ক্যারেক্টারটা মানে মেইন ক্যারেক্টার যেটা স্পিকার সে শুধু একদিনে বাকি তার 60 বছরের কথা সব বর্ণনা করে দিবে। কাহিনী হচ্ছে শুধুমাত্র একদিন, হয়তো চায়ের দোকানে বসে একবার গল্প করলো। ঠিক একইভাবে দ্য সিজ দ্য ডে বলে একটা নভেল আছে, তোমরা পাবে, ওখানেও জাস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত কাহিনী, মানে যে বর্ণনা করছে তার সকাল থেকে বিকালে, কিন্তু তিনি পিছনের যে বর্ণনাগুলো করেছেন ওতেই দেখা যায় কয়েক হাজার পেজ হয়ে গেছে। তারপর দ্য অ্যাকশন অফ ইউলিসিস কভার্স অনলি ওয়ান স্পেসিফিক ডে রাদার দ্যান দ্য এন্টায়ার 24 আওয়ার্স ইন ওয়ান স্পেসিফিক প্লেস, তবে একটা জায়গাতে, ডাবলিন ইন 1904। দ্য ক্যারেক্টার্স ইনভলভ ইন দ্য অ্যাকশন আর মেনলি থ্রি, একটা হচ্ছে লিওপোল্ড ব্লুম, a Jewish advertisement space salesman, his wife Marion, and young poet Stephen Dedalus, এই কয়জন, বাকিগুলো সব এমনি চলে এসেছে। নাথিং এক্সট্রাঅর্ডিনারি or sensational happens in the action of the novel. Bloom and Dedalus belong to different spheres, wander about the city, having a meeting in a brothel, and Bloom takes Dedalus home with him. তার মানে তারা একটা ব্রোথেলে চলে যায়, সেখানে গিয়ে তাদের মানে দেখা হয়, সেখানেই তাদের অতীতের বর্তমানে সব কথা বলতে বলতে মোটামুটি নভেলের সব শেষ। Both of them during the course of the day are the participants in diverse activities, just as Marion proves unfaithful to her husband during the day too. Joyce treats the inner world of each character through his or her participation in different activities and shows the flow of the stream of consciousness in it. The employment of the stream of consciousness method is also marked, though less remarkably, in Joyce's autobiographical novel A Portrait of the Artist as a Young Man. এই নভেলটার নামটা খেয়াল রাখো, A Portrait of the Artist as a Young Man. Published in 1916, his hero Stephen Dedalus' intricate psychology is rendered into the stream of consciousness through his thought and memories. The delicate use of this method is marked in Joyce's last work, Finnegan's Wake, which is psychological quiet concept. মানে এখানে দেখেন আমরা পাবো হচ্ছে সানস অ্যান্ড লাভার্স, লরেন্স, ডিএস লরেন্সের, যেমন ডিএস লরেন্সের আমরা একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, মনে আছে? পিয়ানো। পিয়ানো, তাই না? ওখানে আমরা কবিতাটা কি পেলাম বলো তো? পিয়ানো। ওখানে কি রাইটার তার নিজস্ব ব্যাপারটা বলছে না? জি স্যার। হচ্ছে ডিএস লরেন্স, another great talent in modern fiction, treat sex psychology, দেখো এটা অন্য ব্যাপারটা মনে করেছে, মানে নারী এবং পুরুষের মধ্যে যে একটা রিলেশনশিপ, সেটা যে কোনো সম্পর্কের হতে পারে, সেটা মানে কি মা সন্তান হতে পারে, ছেলে হতে পারে, বাবা মেয়ে হতে পারে, ভাই বোন হতে পারে, বান্ধবী হতে পারে, তো এরকম ব্যাপারগুলো নিয়ে তিনি কিন্তু এগুলো বিশ্লেষণ করেছেন ইন হিজ নভেলস, অ্যান্ড হ্যাজ নট ইউজড exactly the stream of consciousness method as in seen in Dorothy Richardson by Heather Keder. A kind of psychological mysticism pervades in his novel as noted in Sons and Lovers, The White Peacock and Lady Chatterley's Lover, এই নভেলগুলোর নামগুলো একটু খেয়াল রাখো, এবং বিশেষ করে দ্য রেইনবো, দ্য হোয়াইট পিকক যেটা বললাম, হ্যাঁ এই কথাগুলো হচ্ছে দ্য হোয়াইট, দিস ইজ সামওয়াট অ্যাকিং টু দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস, বলছে এগুলো অনেকটাই স্ট্রিম অফ কনসিয়াসনেসের মতো, সরাসরি না, ইন ইটস সাইকোলজিক্যাল ডেপথ। Moreover, the use of symbols in another device to draw him closer to the stream of consciousness novelist. This has the subtle yet meaningful exhibition in his very first novel, The White Peacock, published in 1911, as in Rainbow, published in 1915. Nevertheless, D.S. Lawrence is no conscious follower of the stream of consciousness technique. মানে মূল কথা এখানে আমরা তাহলে স্ট্রিম অফ কনসিয়াসনেসের সবচেয়ে মানে কি পারফেক্ট ফলোয়ার কাকে পেলাম? জেমস জয়েস, নাকি? আর একজনকে পেলাম হচ্ছে
এই যে রিচার্ডসন, ডরোথি রিচার্ডসন, এটা অবশ্য আমরা বাদ দিয়ে গেলাম এখানে। দেখো, দ্য ফার্স্ট নভেলিস্ট টু এমপ্লয় ফর্মালি দ্য স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ইন ইংলিশ ইজ ডরোথি রিচার্ডসন। Her pointed roots is found to begin a dozen of novels, collectively forming the single volume Pilgrimage, complete 1937 and 35. This is the first confirmed and accepted instance of the stream of consciousness technique. এখন স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক আমরা শুধু বলছি, কিন্তু একটা নভেল না পড়ার পর্যন্ত কি এটা কি সিরিয়াসলি বোঝা যাবে বিষয়টা আসলে কি, যেটা আসলে কি জিনিস এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে, যে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু কোনো উদাহরণ দিতে পারছি না, তাই না? যেটা আমরা শুধু নামগুলো বলছি, কিন্তু নামগুলো তো তোমাদের পড়া নাই, এই জন্য আমরা কিন্তু দেখা যাচ্ছে তত্ত্বটা বোঝার চেষ্টা করতেছি, কিন্তু এক্সাম্পল দিয়ে ওটাকে বোঝানো একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো ব্যাপারটা, যে আমরা নভেলকে দেখলাম দুইটা ভাগে। হ্যাঁ, আর দেখো স্ট্রিম অফ কনসাসনেসের অধিকাংশ নভেলিস্ট কিন্তু নারী নভেলিস্ট। যেমন ডরোথি রিচার্ডসন, ছেলে না মেয়ে বলো তো? মেয়ে স্যার, মেয়ে। মেয়ে। তারপর হচ্ছে ভার্জিনিয়া উলফ, ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে, দেখো। মেয়ে মেয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে জেমস জয়েস, ছেলে না মেয়ে? ছেলে। নাও, এইটা তো মনে হচ্ছে বুঝতেছি না। জেমস জয়েস, তাই তো, এনি কিন্তু মেয়ে। তারপর হচ্ছে লরেন্স ছেলে। তারপর হচ্ছে জর্জ ইলিয়ট, যে নামটা বলছে জর্জ ইলিয়ট, ছেলে না মেয়ে? জর্জ ইলিয়ট দ্য মনে ধরছে মেয়ে। সাইলাস মার্নার লিখেছে কে? তো ম্যারি অ্যান ইভান। হ্যাঁ, ম্যারিয়ান এভান্স। জর্জ ইলিয়ট মেয়ে, কিন্তু ওটা তার নাম, পেন নেম। হ্যাঁ, জর্জ ইলিয়ট হচ্ছে পেন নেম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি, তাহলে আমরা এই মডার্ন এজে এসেও দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে পোয়েট্রি, একটা হচ্ছে নভেল। এখানে অবশ্য যে প্রোজ রাইটিং বা এগুলো যেগুলো আছে ওগুলোতে খুব একটা ফোকাস আমার দরকার নেই, এসে টেসে এগুলো আছে ওগুলো দরকার নেই। হ্যাঁ, নন ফিকশনাল ইংলিশ প্রোজ রাইটিং ইন মডার্ন এজ। তাহলে এই যে ব্যাপারগুলো, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা আলোচনা ব্যাপক করেছি, এখন এই আলোচনাগুলোকে আমরা কোশ্চেনের আদলে সাজেশন ধরে আমরা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করব। মডার্ন ক্যাথেড্রালস, ইন্ডিয়া, পোর্ট্রেট অফ দ্য লেডি, সিম্বলিজম অ্যান্ড সিম্বলিস্ট মুভমেন্ট, স্ট্রিম অফ কনসাসনেস নভেল। আচ্ছা, সিম্বলিজম নিয়ে কি কোনো দিয়েছিলাম শর্ট নোট এর আগে তোমাদের পড়তে? সিম্বলিজম মনে হয় দেওয়া হয়নি। আচ্ছা, এখানে কয়েকটা তত্ত্ব আছে, যেমন হচ্ছে কয়েকটা বিষয় আছে, আমরা ওগুলো নিয়ে একটু কথা বলবো শুধু। এখানে ড্রামার বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার ছিল। তোমাদের কাছে কি কল্যাণনাথ দত্তের বইটা আছে? একটু ওই জায়গায় যাও, এখানে কিছু কিছু তত্ত্বের বিষয় আমরা দেখবো। সেটা হচ্ছে প্রথমে যাওয়া হচ্ছে 543 পেজ। এখানে ড্রামাটা এরা কেমন জানি একটু বাদ দিয়ে গেছে, ড্রামার ব্যাপারটা এসেতে এসেছে শুধু বার্নার শ, কিন্তু ড্রামাটা গেল কই? নন ফিকশনাল প্রোজ রাইটিং শুরু দেখছি, ইংলিশ নভেল। আমরা একটু বাদ দিয়ে চলে গেছি। হ্যাঁ, এই ড্রামাটা আমি ভাবছি পরে আছে, দেখছো আগেই এটা বাদ করে গেছে। আজ তো ড্রামা নিয়ে কিছু কোনো কথা বলবো। তাহলে বললাম কি 543 পেজ, তাই না? 43 পেজ বললাম, 45? হ্যাঁ স্যার 43। আচ্ছা, 44-45-এ যাবা, 43-এ দরকার নেই। স্ট্রিম অফ কনসাসনেস নভেল এটা একটা, আর একটা হচ্ছে সিম্বলিজম বা সিম্বলিস্ট মুভমেন্ট, যেটা আমরা পোয়েট্রি পড়তে গিয়ে দেখেছিলাম। তারপর হচ্ছে ড্রামা অফ আইডিয়াজ, 14 নম্বর, পেয়েছো? ড্রামা অফ আইডিয়াজ। তারপরে এখানে আমরা তারপরে চলে যাব হচ্ছে 559 পেজ, অ্যাবসার্ড ড্রামা।
অ্যাবসার্ড ড্রামা দেখছো সবাই? হ্যাঁ স্যার। তারপরে এই যে পড়ে যাও 566 পেজের পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজম। আচ্ছা, তো এখন আমি একটু তোমাদের এই ড্রামার ব্যাপারটা একটু কিছু কথা বলা দরকার। ড্রামাটা আমি একটু বাদ দিয়ে চলে গেছি। আচ্ছা, তো ড্রামাটা নিয়ে সবার কাছে কি বই আছে? আমি একটু তাহলে একটু 2 মিনিট অপেক্ষা করো, আমি একটু ছবিটা তুলে নিই এটার। হ্যাঁ, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, এখন শোনা যায়? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, দেখো এখান থেকে আমরা কিছু অংশ দেখব। এখানে থেকে এবার আধুনিক যুগের মধ্যে ড্রামার ভিতরে অ্যাবসার্ড ড্রামা বলে একটা অপশন এসেছে। হ্যাঁ, যেমন তোমরা পাবা পরবর্তীতে, যেটা হচ্ছে ড্রামা অফ আইডিয়া এবং অ্যাবসার্ড ড্রামা। ড্রামা অফ আইডিয়া, যেটা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়েছি না? আর্মস অ্যান্ড দ্য ম্যান। দেখো, এই একটা জিনিস খেয়াল করো, ইডিপাস রেস্ক যেটা আমরা পড়েছি আর আর্মস অ্যান্ড দ্য ম্যান যেটা আমরা পড়েছি, এই দুটার মধ্যে যদি এটা কম্পেয়ার করো তাহলে কিন্তু একটা বড় পার্থক্য দেখতে পাবে। সেটা হলো, যেমন ইডিপাস রেস্ক যেটা নিয়ে আমরা কথা বলেছি, এখানে কিন্তু একটা মাত্র থিম নিয়ে কথা বলা হয়েছে। একটা মাত্র থিম। সেই থিমটা কি বলো তো? বলতে পারবা? স্যার, ফেট। হ্যাঁ, হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। হ্যাঁ, মানে যা কিছু ভাগ্যে একবার নির্ধারণ করা হয়েছে এটাকে আমরা এড়াতে পারবো না, এটা হচ্ছে। হ্যাঁ, এটা এখানে দেখানো হয়েছে। আর আর্মস অ্যান্ড দ্য ম্যানে এখানে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, সোলজারদের আইডিয়া নিয়ে কথা বলা হয়েছে। এটা এক ধরনের স্যাটায়ার। এখানে বিভিন্ন রিলেশনশিপের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে, ম্যারিজের মধ্যে, লাভের ভিতরে। তারপর হচ্ছে তোমার প্রভু ভক্তির দিক থেকে কথা বলা হয়েছে, সাহসিকতার দিক থেকে কথা বলা হয়েছে। মানে কি বলবো, অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু এখানে কথা বলা হয়েছে। তো এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি দুই এক ধরনের ড্রামার আমরা নাম পাবো, যেটা আমি বলেছি ড্রামা অফ আইডিয়াস বা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। এগুলো দু একজন রাইটারের নাম আছে, যে রাইটারেরা এইগুলোকে প্রথম ইনক্লুড করেছে আধুনিক ড্রামার ভিতরে। তো এর ভিতরে ড্রামার আধুনিক বললামই তো, যে আধুনিক। ভাগ্যের লেখা কখনো সরি, বলো। হ্যাঁ, কিছু বলতেছো? হ্যাঁ, আচ্ছা, তো যাও, তো বলছে দেখো, দ্য ড্রামা ইন ইংল্যান্ড ওয়াজ ইন আ স্টেট অফ সিরিয়াস ডিক্লাইন ফ্রম দ্য এন্ড অফ গোল্ডস্মিথ অ্যান্ড শেরিডান টিল 1865। মানে এই আধুনিক যুগে এসে ড্রামা আমরা পেয়েছি, কিন্তু এই ড্রামাগুলো অতটা স্ট্রাকচার ছিল না যেমন এলিজাবেথান এজে আমরা যে ড্রামাগুলো পেয়েছি ওই রকমটা নয়। বলতেছে ইট ওয়াজ আ গ্রেট এরা ইন পোয়েট্রি অ্যান্ড ফিকশন। মেনলি মডার্ন এইজ মানেই হচ্ছে তোমার পোয়েট্রি বা ফিকশন, এবং যেটা আমরা বলতেছি ভিক্টোরিয়ান এইজ বলো বা হচ্ছে তোমার রোমান্টিক এইজ বলো, নিও ক্লাসিক্যাল এইজ বলো, এইগুলোতে ড্রামা কিন্তু দেখো খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। কারণ কি বলা হচ্ছে, অ্যান্ড দ্য ইংলিশ থিয়েটার ফার্ড ওয়ান অফ দ্য মোস্ট আনরিয়ার্ডিং পিরিয়ড। মানে এই সময় তারা খুব আনরিয়ার্ডিং, মানে খুব একটা ভালো কিছু করতে পারেনি। দ্য পোয়েটস অফ রোমান্টিক স্কুল হ্যাড অ্যান অ্যাটিটিউড ফর প্লেস। দেয়ার ওয়ার প্লেস লাইক সেন্সি রিটেন বাই শেলি, ম্যানফ্রেড অ্যান্ড কাইন ইত্যাদি এটসেট্রা রিটেন বাই লর্ড বাইরন। কিন্তু লিখেছে, কিন্তু ওইভাবে তারা কিন্তু ফেমাস হয়নি।
Browning, the celebrated poet of the Victorian age, also wrote plays, but failure was writ large on the dramatic works of those great periods. এখন এই সময় এসে বলেছে it was from the continent that England got the fire required for the revival of a drama. Ibsen, a Norwegian, brought about the renaissance in the modern drama with his The Doll's House. খেয়াল রাখো, নামটা খেয়াল রাখবা, Doll's House, হ্যাঁ, এটা তোমাদের আছে। তারপর হচ্ছে পিলার্স অফ সোসাইটি, দ্য ওয়াইল্ড ড্রাগ অ্যান্ড এনিমি অফ দ্য পিপল, এর ভিতরে নাম করা হচ্ছে এটা দ্য ডলস হাউস, অ্যান্ড ম্যানি আর দ্য রিয়েলিস্টিক সোশ্যাল প্লেস। হচ্ছে ইবসেন কমপ্লিটলি রিভলিউশনাইজ দ্য মডার্ন ড্রামা ইন সো ফর অ্যাজ ইট সাবজেক্ট ম্যাটার, ট্রিটমেন্ট অ্যান্ড টেকনিক ওয়ার কনসার্ন। হি ক্রিয়েটেড অ্যাজ আ মেজার অফ ফ্যাক্ট দ্য মডার্ন থিয়েটার অ্যান্ড ইনিশিয়েটেড ইটস ট্রায়াম্ফাল মার্চ। আচ্ছা, আমরা এগুলো তোমরা একটু দেখে নিবা, অতটা দরকার নেই এই কথাগুলো। আমরা যেখানে চলে যাব, এইখানে দেখো, আমরা এখানে একটু চলে আসি। হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইবসেন দ্য ড্রামা ইন ইংল্যান্ড বিগ্যান টু চেঞ্জ, improved and to treat more intimately and elaborately the serious problems of actual life. With the treatment of actual life, the British drama became more and more a vehicle for propagation of ideas. দেখো, ideas সেটা হতে পারে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস। কথা বুঝতে পারছো যে দ্য ড্রামা অফ আইডিয়া বলতে কি বোঝানো হচ্ছে, এখানে খেয়াল করতে হবে। ইট ওয়াজ হিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ জর্জ বার্নার্ড শ, ফাদার অফ দ্য ইংলিশ ড্রামা। খেয়াল করো, ফাদার অফ ইংলিশ ড্রামা অফ আইডিয়াস। তাহলে ইংলিশ ড্রামা অফ আইডিয়াসের ফাদার কাকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? জর্জ বার্নার্ড শ। এবং বলা হচ্ছে মডার্ন ড্রামার তিনিও ফাদার। দ্যাট দ্য ড্রামা, এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে দেখো, দ্য ড্রামা বিকেম আ ভেহিকেল ফর প্রোপাগেশন অফ আইডিয়াস, মানে বিভিন্ন ধরনের আইডিয়ার একটা ভেহিকেল বা মাধ্যম বা টুল হয়ে গেছে। এবং সেটা হতে পারে সোশ্যাল, হতে পারে পলিটিক্যাল, হতে পারে ইকোনমিক, অথবা হতে পারে রিলিজিয়াস। তাতে এগুলো নিয়ে কথা বলা হয়েছে। দ্যাট দ্য ড্রামা ইন ইংল্যান্ড started its triumphal march through the arc of social reality, preaching its debatable sermons on social problems and on social follies and social vices. The British drama attained a state of stability and growth by adapting life for its sustenance. তার মানে ড্রামা অফ আইডিয়াস মানে বিভিন্ন ধরনের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে আইডিয়াগুলোকে তারা ড্রামার ভিতরে দেখানোর মাধ্যমে তুলে ধরেছে, এটা কিন্তু ড্রামা অফ আইডিয়াস। হ্যাঁ, মেনলি আমরা যাকে পাবো, যেটা আগে বলেছি যে জর্জ বার্নার্ড শ। উইথ দ্য এন্ট্রি অফ জর্জ বার্নার্ড শ, দ্য ব্রিটিশ ড্রামা হ্যাজ ট্রায়াম্পড ওয়ান্স এগেইন অ্যান্ড অকুপাইড দ্য সেন্ট্রাল পজিশন ইন দ্য লিটারি অ্যাক্টিভিটিস অফ দ্য ল্যান্ড। আ ডিরেক্ট ডিসেন্ডেন্ট অফ ইবসেন as he was, Shaw has proved to be the most outstanding British dramatist since শেক্সপিয়ারের পর। এর মধ্যে কিন্তু আমরা তেমন নাম করা কিন্তু আর আমরা ড্রামাটিস্ট দেখেছি বা ড্রামা দেখেছি, কিন্তু ড্রামাটিস্ট নাম করা এই দেখো ব্রিটিশ ড্রামার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পর বলা হচ্ছে হি ইজ ফাউন্ড টু বি আ প্রলিফিক অথর উইথ 53 প্লেস টু হিজ ক্রেডিট, মানে 53টা তিনি লিখেছেন। বাট হোয়াট ইজ মোর ইজ দ্যাট হিজ প্লেস কন্টেইন আ গুড ম্যানি সাবজেক্টস অ্যান্ড হ্যাভ আ ইউনিক ভার্সিটিলিটি। আমরা যদি বলি একটু আগায় যাই, যেমন হিয়ার হি স্ট্যান্ডস রিয়েলি হাই, দেখো লাইক তার ড্রামা হচ্ছে, দেখো মেন ড্রামাগুলো খেয়াল রাখো, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যান্ডিডা, ম্যান অ্যান্ড সুপারম্যান। তারপর হচ্ছে দ্য ডক্টরস ডিলেমা, বা এগুলো এরকম সেন্ট জোয়ান, এগুলো দরকার, দ্য অ্যাপেল কার্ট। হিজ প্লেস আর অল রিয়েলিস্টিক অ্যান্ড অন দ্য প্রবলেমস অফ দ্য টাইম, হুইচ টু আর ভ্যারিড অ্যান্ড কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে আমরা একটু দেখো, ওয়াইল্ড, বিফোর শ অস্কার ওয়াইল্ড বলে একজন ছিলেন ড্রামাটিস্ট, তাই তো, দ্য লিডার অফ দ্য আর্ট ফর আর্ট শেক কাল্ট। খেয়াল করো, আর্ট ফর আর্ট শেক কাল্টের লিডার হচ্ছেন ইনি। এবং বলছে হিজ আদার ইম্পর্টেন্ট প্লেস ইনক্লুড আ উইমেন অফ নো ইম্পর্টেন্স, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এগুলো তোমাদের ড্রামাগুলো আছে ফোর্থ ইয়ারের সম্ভবত, এইগুলোতে পড়তে হবে। আর কথাগুলো দরকার নেই। জে এম সিন্স, এরার আমরা ড্রামা পাবো কয়েকটা। দেখুন জে এম সিন্সের সবচেয়ে বড় হচ্ছে যে আমরা পড়লাম না, রাইডার্স টু দ্য সি পড়েছি। জি স্যার। তাহলে তোমাদের মডার্ন ড্রামা কয়টা আছে? ড্রামা তো আছে কয়টা? মোটামুটি 5টা নাকি? 5টার মধ্যে জি স্যার, জি জি। ক্লাসিক্যাল ড্রামা হচ্ছে একটা, এডিপাস রেস্ক, আর এলিজাবেথান ড্রামা হচ্ছে একটা, অ্যাজ ইউ লাইক ইট, আর বাকি 3টাই হচ্ছে মডার্ন ড্রামা। মডার্ন।
তাহলে জেমস সিন্স ইজ ফাউন্ড আ গ্রিপ্টেড ড্রামাটিস্ট হু ইজ নো প্রলিফিক অথর, মানে খুব একটা প্রলিফিক নয়। হিজ ফেমাস ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ইজ ডিপলি মোর্নিং ট্র্যাজেডি অফ অ্যান ওল্ড উইমেন হু হ্যাজ লস্ট হার 6 চিলড্রেন, হাজব্যান্ডস ফাদার ইন দ্য সি। দেখো হট করে কিন্তু বুঝে গেল, কারণ এটা ড্রামাটা তোমাদের পড়া আছে, তাই না? তাহলে এরকমভাবে আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়া আছে, ড্রামা অফ আইডিয়াসের বিষয়টা জানলাম আমরা, কিন্তু স্ট্রিম অফ কনসাসনেস তোমরা এখন ওইভাবে পড়োনি, ওটা বুঝতে অসুবিধা। আচ্ছা, এইগুলোকে মাইনর কিছু ড্রামাটিস্ট আছে, অত দরকার নেই। এইখানে যেটা আমরা দেখব, এটা হচ্ছে আমরা জর্জ বার্নার্ড শতে চলে যাব সরাসরি। হ্যাঁ, এগুলো তোমরা একটু রিডিং দিবা মাঝে মাঝে। কোথায় গেল এটা? এই যে জর্জ বার্নার্ড শ, প্রশ্ন আসে এর উপর ভিত্তি করেই। এবার দেখো, ব্রিফলি এস্টিমেট শ অ্যাজ আ ড্রামাটিস্ট অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য মডার্ন ব্রিটিশ ড্রামা। এক্ষেত্রে আমরা তো অনেকখানি পড়লাম। এখানে দেখো বলা হচ্ছে, আফটার হিজ ইনিশিয়াল ফেলার অ্যাজ এ নভেলিস্ট, শ কেম টু দ্য ইংলিশ থিয়েটার অ্যাট আ টাইম when it was pitifully under the sway of conventional romantic knot and the melodramatic solution. He slaughtered the well-made play and imposed a healthy restraint on the romantic make-believe of the age. মানে তৎকালীন সময়ে রোমান্টিক ফিলিংগুলোকে দেওয়া হতো, মেলোড্রামাটিক সিচুয়েশন ছিল যেগুলো আসলে বাস্তবিক ছিল না, বাস্তব সমাজকে তুলে ধরতো না, কিন্তু সেটাকে তিনি কি করলেন? স্লাটার করলেন, হত্যা করলেন। হ্যাঁ, ওয়েল মেড প্লে, ইম্পোজড আ হেলদি রেস্ট্রেন্ট, তিনি একটা বাধাও তৈরি করলেন। কোথাকায়? রোমান্টিক মেক বিলিক অফ দ্য এজ। রোমান্টিক মেক বিলিক মানে হচ্ছে দেখতে বিশ্বাসযোগ্য, কিন্তু আসলে ওটার মধ্যে কোনো বাস্তবতা নেই। এরকম ড্রামাগুলোকে তিনি বাদ দিয়ে, মানে কী বলবো, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয়ভাবে যে সকল অবস্থান প্রচলিত ছিল সেগুলোকে তিনি মেনলি তার ড্রামার ভিতরে কিন্তু ইনকর্পোরেট করা শুরু করলেন। তাই বলছে, হি ফাদার্ড আ নিউ এজ। ফাদার মানে কি? যেটা ভার্ব হিসেবে, হেরাল্ডেড আ প্রসপারাস ক্যারিয়ার ফর দ্য থিয়েটার অফ ইংল্যান্ড। ইনডিড, ইন হিজ হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ, ইন দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ড্রামা, শ সিমস আ ফেনোমেনন। মানে তিনি একটা নতুন ফেনোমেনা সৃষ্টি করেছেন। হ্যাঁ, যেখানে আমরা পেয়েছি 53 প্লেস, সাম অফ হিজ প্লেসেস, এইগুলো এইখানে আমরা দেখবো। দেখো, দ্য প্রলিফিক ড্রামাটিস্ট ইন শ ইজ আ ফিলোসোফার রিয়েলিস্ট হু ইজ আ সোশিওলজিস্ট টু। He has a philosophy to state and a message to propagate. He has treated serious themes with the living conscience of a social thinker and the missionary zeal of humanitarian reforms. Shaw বলছেন কি, যে I write plays with the deliberate object of converting the nation into my opinion. মানে জাতিকে কনভার্ট করে দিতে চেষ্টা করেছেন তার অপিনিয়নের মাধ্যমে। In him is found the assertive effort to employ art for the purpose of propaganda. That is why his plays are characterized as purpose plays. দেখো, এই যে তার প্লেগুলোকে পারপাস প্লেও বলা হচ্ছে, যেটা হচ্ছে প্লেস অফ আইডিয়াস মেনলি এখানে তুলে ধরা হচ্ছে। এগুলো এমনি কথা বলা হয়েছে। এই যে এখানে একটা আমরা দেখি, দেখো বলা হচ্ছে, দ্য ড্রামাটিস্ট ইন শ ইজ আ প্রোপাগান্ডিস্ট হু হ্যাজ হেরিটিক্যাল সারমনস ফর দ্য প্রোপাগেশন অফ ইউজফুল অ্যান্ড সোবার জেনারেশন। মানে আমরা জানি সারমন মানে কি? লেকচার বা বক্তৃতা, যেগুলোকে কি করা হচ্ছিল, যেগুলো সমাজের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য মেনলি প্রোপাগেশনগুলো করা হয়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে বা প্রচার করা হয়েছে। বলছে, হিজ প্লেস আর কল্ড দ্য প্লেস অফ আইডিয়াস, দ্য কমেডিজ অফ পারপাস that demonstrate ideas powerfully. Shavian drama, Shavian মানে শ থেকে আসছে Shavian, are abound in ideas, every sort and kind of ideas, যে কোনো ধরনের আইডিয়া, even the ideas which are contradictory to one another. He is in fact the father of modern theatre of ideas. The modern comedy of purpose is also due to him. দুই ধরনের কথা কিন্তু এখানে এসেছে। But Shaw, as Nicole compliments, is a genius, not only for a high but of a peculiar order. He gives plenty of food for thoughts, preaches heretical views and sets forth a serious social philosophy, but he never tires out his audience. তিনি অনেক কিছু বলে গেলেও তার অডিয়েন্সরা কখনো টায়ার্ড হয়নি। The dramatist in him has an art
to startle and amuse, to sting and delight, to moralize and laugh. Shaw is a peculiar genius, and his dramatic art too has a peculiar merit. He is found to own a technical novelty for his মানে মূল কথা হলো তার কথাই ওই প্রশংসাই করা হচ্ছে। হ্যাঁ, মানে একটা সময়ে এসে কোন ড্রামাটিস্ট কিভাবে তার অবস্থানগুলোকে তুলে ধরছে, কোন নভেলিস্ট কিভাবে তুলে ধরছে, কোন পয়েট কিভাবে তুলে ধরছে, এই বিষয়গুলো নিয়ে ইতিহাসে মেনলি প্রশংসা করা বা গান করা, তাই তো, বা বলা, এগুলো হচ্ছে মেনলি কথাবার্তা। আচ্ছা, বলছে Shaw's plays deal with diverse problems. In changing world, these problems are certain to cease and change. Yet Shaw's role and importance in the British drama can hardly be exaggerated. He claims his plays as a series of comedy of manners in the classic fashion. He does not make any unjust claim here. There is no other British dramatist save Shakespeare. Save মানে কি জিজ্ঞাসা বলো তো? Save এর মিনিং কি? There is no other British dramatist save Shakespeare who could claim to have dictated and directed the thought of his country like Shaw. Save মানে কি জানা আছে? Word meaning জানো? স্যার উইদাউট হ্যাঁ, ব্যতীত, except ব্যতীত, preposition. Who could claim? None of us them could claim to have shown the possibility of a new dramatic technique based on a discussion and propaganda. এই তো মোটামুটি ড্রামাটিস্টের অংশগ্রহণটা কম, কিন্তু নভেল এবং পোয়েট্রির অংশগ্রহণটা কিন্তু মডার্ন এজে সবচেয়ে বেশি। আর যেটা আমরা দেখেছি পোয়েট এবং যদি বা ড্রামা থেকে কোশ্চেন আসে তো দেখবা যে ওই ইন রেফারেন্স উইথ বার্নার্ড শ এই থেকেই কোশ্চেন এসেছে। তো মোটামুটি আমাদের আলোচনা এইগুলোই, এর থেকে আলোচনা করার আর কিছু তেমন নাই। যেগুলো কথাগুলো বললাম এগুলো একটু ভালো করে মনে রাখবা। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কোশ্চেন আনসার অনুসারে আমাদের কাজগুলোকে চালানো। হ্যাঁ, এখন যতটুকু পারা যায় এই যে যা কিছু পড়লাম এর সাথে মুখস্থের কিছু ব্যাপার রেখে আমরা আগাবো। আচ্ছা, এখানে একটা তত্ত্ব ছিল, আমি এটা আসলে পেয়েছি, এবার খুঁজে পেয়েছি। যাক, এই যে লাইফ ফোর্স, হ্যাঁ, লাইফ ফোর্স বলে একটা জিনিস আছে, এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে একটু। হচ্ছে দ্য ফিলোসফি দ্যাট দ্য প্লে রাইট ইন শ হ্যাজ এক্সপাউন্ডেড is a far-reaching vision and goes as far as thought can reach. This philosophy, based on the science of metabiology, glorifies life force as something greater than the individual self and takes its stand on the theory of creative evolution. Life force বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই শব্দটা শুনেছো আগে? লাইফ ফোর্স মূল কথা হলো যে লাইফ ফোর্স বানাকেলস না কি ছিল একটা, স্যার একটা কবিতায় লাইন ছিল কি ওই যে লাইফ ফোর্স ম্যানাকেলস? ওটা তো তোমার ইয়া ছিল, ওটা তো হচ্ছে তোমার ওই যে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিম। আই হ্যাভ আ ড্রিমে ওখানে একটা এরকম একটা শব্দ ছিল, ওটা না। এই লাইফ ফোর্স মানে হচ্ছে এই যে আমরা মোটামুটি যা কিছু করার জন্য চলছি না কেন, একটা শিশু মনে করো সে হাসছে বা সে এই যে একটা শিশু মনে করো উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, সে প্রথমে কি একদম কিছু করতে পারে না, হাত পাও ঠিক মতো নড়াতে পারতো না, তারপরে সে হাত পা নড়াতে শিখলো, তারপরে আস্তে আস্তে কাত হওয়া শিখলো, তারপরে কাত হয়ে সে হামাগুড়ি দেওয়া শিখলো, তারপরে হামাগুড়ি দিতে সে বসা শিখলো, বসার পর সে এখন কিছু ধরে ওঠা শিখলো, উঠতে উঠতে ধরা জিনিসটাও ছেড়ে দিয়ে সে হাঁটতে শিখলো, এবার হাঁটতে শেখার পর সে দৌড়াতে শিখলো, দৌড়াতে শেখার পর সে চলতে শুরু করলো। এই যে এইগুলো তাকে কে করাচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে? এগুলো একটার পর একটা সে কিন্তু করে যাচ্ছে, তুমি কিন্তু তাকে শেখাচ্ছ না। আর শেখালেও যদি সে নিজে থেকে চেষ্টা না করতো তাহলে কি তুমি কি তাকে শেখাতে পারতা বলো তো? না স্যার। তাহলে এই যে এটা হচ্ছে কি ক্রিয়েটিভ ইভলিউশন, এটা মানে হচ্ছে দেখো থিওরি অফ ক্রিয়েটিভ ইভলিউশন, মানে একটা পরিবর্তন যেটা তুমি নতুন করে সৃষ্টি করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, একটার পর একটা চেঞ্জ অটোমেটিক চলে আসছে। এটা কি কারণে আসছে? এই যে আর্মস্ট্যান্ড দ্য ম্যান মনে করে আমরা পেলাম, আর্মস্ট্যান্ড দ্য ম্যানে যে সার্জিয়াস এবং কি বলবো ও রায়নার ভিতরে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল।
দিয়ে ওই সম্পর্কটা ঘুরে দুইজনের সম্পর্ক দুই দিকে ফিরে গেল। এর গেল, রায়নার গেল হচ্ছে ব্লান্সলির দিকে, লুকার গেল হচ্ছে সার্জিয়াসের দিকে। এটা কিভাবে সম্ভব হলো? কোত্থেকে এই জিনিসটা ঘটলো বলো? এটা তো চেঞ্জ নাও হতে পারতো। একজন একজন সে হলো পলাতক আসামি, তাই না, একটা সোলজার, সে এত অসহায়ভাবে সেখানে গেল, তাই না, অথচ তার কথাবার্তাগুলো ছিল হচ্ছে বাস্তববাদী, এবং রায়নাকে সে তার বাস্তব চিন্তাভাবনা দিয়ে কিন্তু ধরে ফেলেছে আর কি। যদিও রায়নাকে সে প্রশংসা করেনি, রায়নাকে সে বিশ্বাস করেনি, তাই না, যে অন্যরা কিন্তু তাকে রায়নাকে বিশ্বাস করে গেছে। রায়না চাইলে বলতে পারতো যে না, তোমার সাথে বিয়ে করে তোমার লাভ হবে না, কারণ তুমি আমাকে গুরুত্ব দাও না। কিন্তু এটুকু সে বুঝে গেছে যে বাস্তবতার ব্যাপারটাকে বাস্তবভাবে মেনে চলতে হয়। কিন্তু বাকিরা সবাই তো মিথ্যা কথা বলছে পিছনে পিছনে। তাহলে এই যে চেঞ্জগুলো হয়েছে, চেঞ্জগুলো কিভাবে হচ্ছে? একটা ইভলিউশন হচ্ছে চিন্তা ভাবনার। বয়সের সাথে সাথে মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। কিছু কিছু সময় আছে না, দেখো, যে আমরা ক্লাস 5-এ যে চিন্তা ভাবনাটা করতাম, এইচএসসি ওঠার পর দেখা যাচ্ছে আমাদের চিন্তাভাবনা, বা 8-এ ওঠার পর আমাদের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে। আবার তুমি এইচএসসিতে যে চিন্তাভাবনা করতাম, এখন অনার্সে এসে সেই চিন্তাভাবনা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি আমাদের প্রতিনিয়ত কিন্তু চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে। 6 মাস হোক, 1 বছর পরে পরে হোক, আমাদের চিন্তাভাবনা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জগুলো কীভাবে হচ্ছে বলো? এই চেঞ্জগুলো কে করাচ্ছে আমাদের চিন্তাভাবনার? বলো তো, হ্যাঁ বলো, কে চেঞ্জ করাচ্ছে? যে সময়, তাই তো, এবং সাথে সাথে কিছু বিবর্তন বা পরিবর্তন। সেটা হতে পারে আমাদের ব্রেনের পরিবর্তন, আমাদের শারীরিক পরিবর্তন, হতে পারে আমাদের আশেপাশের পরিবেশের পরিবর্তন, যেগুলো ওই যে লাইফ ফোর্স বলে যেটা একটা জিনিসকে বোঝানো হচ্ছে, সেইটা আমাদের কিন্তু এই পরিবর্তনগুলো ভিতরে ভিতরে ঘটাচ্ছে। তাই বলছে দেখো, যে লাইফ ফোর্স অ্যাজ সামথিং গ্রেটার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল সেলফ, and takes its stand on the theory of creative evolution. It is this theory of creative evolution that Shaw offers as the modern scriptures for the emancipation of modern men from the enigma of an erring world. তার মানে মডার্ন স্ক্রিপচার বলছে, হলি বুক বলছে, মানে এটাই আমাদেরকে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে। শজ মেসেজ ইজ দ্য মেসেজ অফ ইভলিউশন, যে আমরা এক জায়গায় শুধু দাঁড়িয়ে থাকতে পারি না, জীবনের একটা জায়গাতেই আমরা সবসময় দাঁড়িয়ে থাকবো না। এটা কি হয়, একটা একটা ধীরে ধীরে চেঞ্জ হয়। আজকে আমি ভাবছি আমার জীবন সব শেষ, আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে আর গ্রহণ করলো না, সে আমার বিরুদ্ধে গিয়ে সে অন্যজনকে বিয়ে করলো বা অন্যের সাথে প্রেম করছে, এটা নিয়ে আমি হতাশ হয়ে যাচ্ছি, আমি পুরো আত্মহত্যা করে ফেলার চিন্তা ভাবনা করছি। কিন্তু যদি আমি কিছু সময় অপেক্ষা করি, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 7 দিন অপেক্ষা করি, একসময় দেখা যাবে এই বিষয়গুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে ব্যাপারটা, তাই বলছে দেখো, বলছে দ্য অপটিমিস্টিক রিডিং অফ দ্য পারপাস অফ দিস ইউনিভার্স ইজ অফ লাইফ অনলি দেয়ার ইজ নো এন্ড, অ্যান্ড দো অফ ইটস মিলিয়ন স্টারি ম্যানশনস ম্যানি আর এমটি আর ম্যান ইজ স্টিল আনবিল্ড, অ্যান্ড দো ইটস ভাস্ট domain is as yet unbearably deserted, my seed shall one day feel it and master its matters to its uttermost confines. মানে এখানে যেটা বলতে চাইলো, যে জীবনের কোনো শেষ নেই, বলছে অফ লাইফ অনলি দেয়ার ইজ নো এন্ড, এর কোনো শেষ, এর অনেক মুখ রয়েছে। বলছে এখনও এই জীবনের অনেক জায়গা রয়েছে, ম্যানশন রয়েছে, যেগুলো এখনও এমটি আছে, ঠিক আছে, তো এখনও ডিজার্টেড অবস্থায় পড়ে আছে। হয়তোবা আমি জীবনের ওই জায়গায় পৌঁছে গেলে আমি যে বীজটা বপন করব, আমার জীবনের ওই জায়গাটা হয়তো সেটা পূরণ করে দিতে পারে। অতএব জীবনের প্রত্যেকটা জায়গায় একটা নতুন নতুন অবস্থান সৃষ্টি হয়। আমার বয়স এখন মনে করো 35, 36, 37, এখন আমি যে চিন্তাটা করছি, আমার 35 বছর বয়সের কি সেই চিন্তাভাবনা হয়ে গেছে বলো তো? যে না, আমি 35 বছরে যা চিন্তা করছি সেটাই আমার 35 বছরের চিন্তা হবে কি বলো? না স্যার। নাকি চেঞ্জ হবে ওখানে গিয়ে একটা দেখেছে 35 বা 55 চেঞ্জ বছর হবে। বয়সে যাবে, তখন একটা চেঞ্জ হবে। 60 বছরে যখন যাব তখন একটা চেঞ্জ হবে। অতএব প্রত্যেকটা সময়ের সাথে কি আমি আসলে সময়ের এক একটা যে পজিশন, সেই পজিশনে চলে যাচ্ছি, সেখানে গিয়ে দাঁড়াচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে যখন আমি আগে পিছিয়ে তাকাচ্ছি, আমি হয়তো ভবিষ্যতে কি করতে পারবো সেটা ভাবতে পারছি না, কিন্তু পিছনেরটা ভেবে আমি বলতে পারছি যে আমার চিন্তাভাবনার অনেক পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনগুলো যে করাচ্ছে সেটা হলো এই যে লাইফ ফোর্স, ক্রিয়েটিভ ইভলিউশন।
Shaw here seems to give a new interpretation to the concept of the drama. The drama is no more a mere imitation but becomes a moral life. অতএব ড্রামাকে মানুষের জীবনটাকে তুলে ধরতে হবে। ড্রামা শুধুমাত্র আমার সমাজের ইমিটেশন হবে না, বরং মোরালিটিকে প্রচার করবে। হ্যাঁ, আমার যে নৈতিকতা বোধ সেটাকে তুলে ধরবে। এই যে আমরা যেটা বলছিলাম হায়ার লাভ কার কার ভিতরে ছিল? আর্নস্ট অ্যান্ড দ্য ম্যানে হায়ার লাভ বলো তো। সাজেশন রায়না। হ্যাঁ, এখন সেই হায়ার লাভ কি এক সপ্তাহের মধ্যে কি থেকে গেছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে স্যার। চেঞ্জ হয়ে গেছে, হায়ার লাভ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে চেঞ্জটা হলো, এইটা আমার কিন্তু আমার ওই যে চিন্তা ভাবনা এবং সময় কিন্তু এই চিন্তা ভাবনাগুলোকে আমার পরিবর্তন করে দিচ্ছে। অতএব আমাকে নতুনভাবে আমাকে বোঝাতে শিখছে যে যেটাকে আমি হায়ার লাভ বলছিলাম, যে আমি তোমার ভিতরে তুমি আমার ভিতরে, আমরা একজন আরেকজনের ভিতরে চলতেই পারি না। হ্যাঁ, আবার সে সার্জিয়াকে কি করছিল? ওয়ার্শিপ করছিল, বাবা মাই হিরো। হ্যাঁ, এমনভাবে যে তার বিরুদ্ধে একটা কথা বললেও রায়না রাগ হচ্ছিল। সেই রায়নাই মানে সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেল, মানে কিছু মনেই করলো না আর একজন আরেকজনকে, তাই না? তো এই যে ব্যাপারগুলোকে তিনি তুলে ধরেছেন, এই বিষয়গুলোই তার ড্রামার একটা অংশ। বিশেষ করে দেখবা ম্যান অ্যান্ড সুপারম্যান যখন পড়বা তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে। যেগুলো দেখো আমরা ড্রামাগুলো হয়তো খুবই সিম্পলি পড়েছি, তাই না? এই যে আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান যখন ড্রামাটা আমরা পড়েছি, পড়ে মানে আমরা কি যদি আমরা ডিপলি বিষয়গুলোকে না পড়ে থাকি, এগুলো আসলে কি হচ্ছে বলো তো? প্রেম কাহিনী মনে হচ্ছে না শুধু? পড়ো স্যার আইডি কি নেওয়া হয়েছে? বলো। হ্যাঁ, আমি নিচ্ছি। মিনিট কি শেষ নাকি? স্যার 2 মিনিট আছে। আচ্ছা, 2 মিনিট আছে। তা যেটা বলছিলাম, এই যে মনে করো তুমি এডিপাস রেস্ক যখন পড়বা, এই এডিপাস রেস্কের যে থিওরিটা, এটা যদি তুমি সমাজের কাউকে বলো, তোমাকে মানুষজন কি বলবে বলো তো? স্যার খারাপ বলবো, বলবে মার সাথে বিয়ে করেছে। হ্যাঁ, তারপরে ধরো এই যে আর্নস্ট অ্যান্ড দ্য ম্যানের যে কাহিনীটা তুমি যখন কাউকে বলবা, বলে তোরা শুধু কি এই প্রেম কাহিনী ছাড়া পড়িস না নাকি? হ্যাঁ, জি স্যার ঠিক বলেছেন, এটাই বলবে। শুধু প্রেম কাহিনী। হ্যাঁ, তারপরে অ্যাজ ইউ লাইক ইট পড়েছো, তারপরে যে তোমার যে লায়ন অ্যান্ড দ্য জুয়েল, তারপর ডন জুয়ান, ওটা তো আরো খারাপ। হ্যাঁ লাই, তাহলে এইগুলো বলে একদম খারাপের খারাপ নাকি? এইগুলো কি সমাজে হচ্ছে না এখন? স্যার এরপর কি লিংক দিবেন? এরপরে হ্যাঁ লিংক দেবো, কিছু কথা আছে। কেটে যায় কিনা আবার দ্রুত। তাহলে এইটা হচ্ছে দেখো, তাহলে আমি যে দাগিয়ে দিলাম শর্ট নোট হিসাবে, তোমরা ওখান থেকে একটু ইয়াগুলো পড়ে নেবা। হ্যাঁ, দ্য ড্রামা অফ আইডিয়া, তারপর হচ্ছে লাইফ ফোর্স, এই কথাগুলো আসবে অনেক সময়। লাইফ ফোর্স যে থিওরিটা সেটা কে দিয়েছেন, শেভিয়ান ড্রামা বলতে কাকে বোঝানো হচ্ছে, তারপর হচ্ছে এর গুরুত্বপূর্ণ ড্রামাগুলোর নাম কি, এই কোশ্চেনগুলোই মেনলি এসে থাকে। তো আমি আচ্ছা, তো মোটামুটি আমাদের এই ছিল হচ্ছে আলোচনার বিষয়। এখন আমাদের প্রত্যেকটা মানে কোর্সেরই মানে পেপারেরই আমাদের মনে হয় আলোচনা শেষ, তাই না? এখন এই মুহূর্তে আমাদের কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে প্রবেশ করে ফেলেছি। হ্যাঁ, সেটা হলো এটা যে এখন আমাদের পড়াশোনাটাকে কিভাবে আমরা আগিয়ে নিব, তোমাদের একটু বিষয়টা বলতে হবে। আচ্ছা, আমি একটু এখানে কেটে দিই এটা।